বগুড়া বার্তার ভিন্নধর্মী আয়োজন রাজনীতিতে যারা কেমন তারা এই অনুষ্ঠানে আজকে আমাদের সাথে যুক্ত আছেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি, সোনাতলা উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান এবং একই সাথে সোনাতলা সারিয়াকান্দি অর্থাৎ বগুড়া ১ আসনের ধানের শীষে মনোনয়ন প্রার্থী জনাব AKM আহসানুল তৈয়ব জাকির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন জনাব AKM আহসানুল তৈয়ব জাকির আপনি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমরা একটু সরাসরি চলে যেতে চাই, আপনার ছোটবেলা সম্পর্কে আমরা জানতে চাই। ছোটবেলা কেমন কেটেছে আপনার? আমি শুরুতেই বগুড়া বার্তার সমস্ত কলাকৌশল এবং শ্রোতা সবাইকে ধন্যবাদ জানাই। তো ছোটবেলা থেকেই রাজনীতির সঙ্গে আমি যুক্ত ছিলাম। স্বাধীনতার পরবর্তীতে মুজিব বাহিনী, রক্ষী বাহিনী, তাদের যে তাণ্ডব, তাদের যে খুন খারাপি, তাদের যে দেশের ভেতর জুলুম, এটা আমাকে উৎসাহিত করে। পরবর্তীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি করার পর আমি এই সোনাতলায় ছাত্রদলের প্রথম সভাপতি ছিলাম। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপির সঙ্গে জড়িত আছি। তো আমি থানা বিএনপির এক টার্ম সাধারণ সম্পাদক ছিলাম, এখন চতুর্থ টার্ম সভাপতি চলছে। পাশাপাশি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ছিলাম, যুগ্ম সম্পাদক 2 ছিলাম, তারপরে যুগ্ম সম্পাদক 1 ছিলাম, সহসভাপতি 2 ছিলাম, এখন সিনিয়র সহসভাপতি বগুড়া জেলা বিএনপির। আচ্ছা, ধন্যবাদ। আমরা আপনার একটু শিক্ষা জীবন সম্পর্কে জানতে চাই। কোথায় কোথায় আপনি আসলে পড়াশোনা করেছেন? আমি সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয় থেকে SSC পাস করেছি এবং চন্দন বৈশা ডিগ্রি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেছি এবং শেরপুর ডিগ্রি কলেজ থেকে আমি BA পাস করেছি। এই শিক্ষা জীবন থাকাকালীন সময়ে আপনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন কিনা? আমি তো বললাম যে সোনাতলা ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, তখন থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। ধন্যবাদ। আপনার তো বর্ণাঢ্য একটা ক্যারিয়ার রয়েছে রাজনীতিতে, বিশেষ করে সোনাতলা এবং সারিয়াকান্দিতে, এবং আপনি সোনাতলাতে চেয়ারম্যানও ছিলেন 2 বার। তো এই যে চেয়ারম্যান ছিলেন এবং এই আপনার বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে আমাদের বগুড়া বার্তার দর্শকদের কিছু জানাবেন। আমার জীবনের প্রথম নির্বাচন যেটা বলা হয় জনগণকে নিয়ে, সেটা বিআরডিবির নির্বাচন। 1993 সালে আমি প্রথম নির্বাচিত বিআরডিবির চেয়ারম্যান হই। তারপর আরও 2 বার, মোট 3 বার নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। পরবর্তীতে সোনাতলা পৌরসভার প্রশাসক ছিলাম 5 বছর, 1 সাল থেকে 6 সাল পর্যন্ত। পরবর্তীতে 2 টার্ম উপজেলা চেয়ারম্যান ছিলাম এবং 2 টার্ম শেষে পরবর্তীতে 2020 সালে যখন বগুড়া 1-এর উপনির্বাচন হয়, সেই নির্বাচনে আমি বিএনপির নমিনি ছিলাম। তো তখন বন্যা এবং করোনা ছিল ব্যাপক। আমাদের এখানে সম্ভবত 38টা ভোট কেন্দ্রে পানির নিচে ছিল। তো দলের নির্দেশে আমি নির্বাচন পিছিয়ে চেয়েছিলাম। সরকার বা নির্বাচন কমিশন পিছিয়ে না দেওয়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আমরা নির্বাচন থেকে সরে আসি, প্রত্যাহার করি। ধন্যবাদ। রাজনৈতিক ক্যারিয়ার সম্পর্কে জানলাম, বিভিন্ন পদে আপনি ছিলেন। আসলে এই যে রাজনীতি করতে গিয়ে আপনার যে প্রতিকূলতার শিকার হয়েছেন বা প্রতিকূল অবস্থায় আপনি যে সংগ্রামী একটি দায়িত্ব পালন করেছেন, সেই সংগ্রাম সম্পর্কে আমরা জানতে চাই এবং প্রতিকূলতাগুলো সম্পর্কে জানতে চাই। আসলে এখানে সোনাতলা সারিয়াকান্দি, বিশেষ করে সোনাতলা তো বিএনপির দুর্গ। এখানে রাজনীতি করতে গিয়ে গত ফ্যাসিস্ট সরকার এই সোনাতলাতে শুধু 186টা রাজনৈতিক মামলা দেয়, যে মামলাগুলো আমি পরিচালনা করি এবং আমি নিজেও 58টা মামলার আসামি ছিলাম। আমাদের শত শত নেতাকর্মী কারারুদ্ধ হয়েছে, তাদের দেখভাল করেছি, সমস্ত নেতাকর্মীর জামিনের ব্যবস্থা করেছি এবং 2021 সালে সারিয়াকান্দি থানার রাজনৈতিকভাবে আমি দায়িত্ব পাই। তারপর থেকে সারিয়াকান্দিতে যতগুলো রাজনৈতিক মামলা হয়েছে, সেই মামলাগুলো আমি পরিচালনা করেছি। আমাদের উপরে প্রচণ্ড জুলুম নির্যাতন হয়েছে, আমি কারারুদ্ধ নিজেও হয়েছিলাম। আমি উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় অন্যায়ভাবে আমাকে বরখাস্ত করেছিল, উচ্চ আদালত করে পুনরায় আমি আবার ক্ষমতায় এসেছিলাম, দায়িত্বে এসেছিলাম। ধন্যবাদ। আমরা আপনার রাজনৈতিক ক্যারিয়ার বিভিন্ন সংগ্রামী জীবন সম্পর্কে জানলাম। আমরা জানতে চাচ্ছিলাম আসলে
জনাব তারেক রহমান কর্তৃক 31 দফার একটি বিষয় বিএনপি কর্তৃক উত্থাপিত হয়েছে। এটি আসলে বাস্তবায়নে সোনাতলা উপজেলায় আপনাদের কি পদক্ষেপ ছিল এবং এটি যে প্রচার প্রচারণায় আপনাদের কি পদক্ষেপ, এবং সোনাতলা কেন্দ্রিক আসলে এই 31 দফা সোনাতলা প্রেক্ষাপটে 31 দফা আসলে কিভাবে কাজে লাগবে আমাদের জনগণের? বাংলাদেশটাকে মেরামত করার জন্য জনাব তারেক রহমান 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। আমরা সবসময় একটা কথা এখন শুনে থাকি যে সংস্কার সংস্কার। এই 31 দফার মধ্যে সকল ধরনের সংস্কার আছে। আর সংস্কারটা তো আসলে এক সময়ের জন্য না, এটা যখন দেশে যে পরিস্থিতিতে করা প্রয়োজন তখন সেটা করা দরকার। যেরকম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সংস্কার করেছিলেন, যে তার পূর্ববর্তী সরকার যে একদলীয় বাকশাল করেছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেছিলেন, মানুষের মৌলিক যে অধিকার সেই অধিকারগুলো হরণ করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কিন্তু সেই সংস্কার করে সেগুলো পুনরায় ফেরত দিয়েছিলেন। অনুরূপভাবে বেগম জিয়া আমাদের এই দেশে প্রথম রাষ্ট্রপতি শাসিত সরকার ছিল। বেগম জিয়া সেটা সংস্কার করে সেটা সংসদীয় গণতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্রের দেশ শাসনের ব্যবস্থা উনি করেছেন। অনুরূপভাবে তারেক রহমান যে 31 দফা দিয়েছে, এই 31 দফার মধ্যে যেরকম শিশুদের কথা বলা আছে, মহিলাদের কথা বলা আছে, কৃষক শ্রমিকের কথা বলা আছে, নির্বাচনী ব্যবস্থার কথা বলা আছে, বিচার বিভাগের কথা বলা আছে, প্রশাসনের কথা বলা আছে। অর্থাৎ এই 31 দফা যদি মেরামত করা যায়, প্রতিষ্ঠা করা যায়, তাহলে আমাদের দেশটা উন্নত দেশ হবে। এটা আমরা এখানে বিভিন্ন সিম্পোজিয়ামের মাধ্যমে, বিভিন্ন হাটে ঘাটে বাজারে আমরা লিফলেট বিতরণের মাধ্যমে মানুষকে এটা অবহিত করছি এবং মানুষ এটা খুব ভালোভাবে নিচ্ছে। যারা এটা পড়ছে, যারা এটা দেখছে, তারা বলছে যে হ্যাঁ, এটা সময় উপযোগী একটা পদক্ষেপ। এই 31 দফা কিন্তু তারেক রহমান যে ঘোষণা করেছে, এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা, বেগম জিয়ার ভিশন 2030, তারেক রহমানের পূর্বের ঘোষিত 23 দফা এবং সমমনা দলের সবার মতামতের ভিত্তিতে এই 31 দফা উনি দিয়েছেন। 31 দফা বাস্তবায়ন হলে আমাদের এই প্রিয় দেশটা উন্নত দেশে পরিণত হবে এবং আমরা আশা করি যে সবাই এর দিকে মনোনিবেশ হবেন এবং 31 দফা বাস্তবায়নের জন্য আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বিএনপির প্রার্থীদের জয়লাভ করবে সারা দেশে, এটা আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আমরা আসলে 31 দফা সম্পর্কে জানলাম। আমরা জানতে চাই যে সোনাতলা সারিয়াকান্দির যে শিক্ষা ব্যবস্থা, আমি যদি বলি সোনাতলা কেন্দ্রিক, এই শিক্ষা ব্যবস্থা একটি ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং এই শিক্ষার্থীরা আসলে বিভিন্ন জায়গায় গিয়ে মানে বেশিরভাগ শিক্ষার্থী ঝরে পড়ছে, বিভিন্ন শিক্ষার্থী মাদকে আসক্ত হয়ে যাচ্ছে। বিএনপি যদি ক্ষমতায় আসে, আপনি যদি এই এলাকার এমপি হন, সংসদ সদস্য হন, তবে আপনার কি পদক্ষেপ থাকবে এই সম্পর্কে? শিক্ষাটা আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা সবসময় শুনে থাকি যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত, কিন্তু বিগত দিনে এই শিক্ষা ব্যবস্থাকে, বিশেষ করে সোনাতলার কথা যদি বলি, এখানে এটা ধ্বংস করা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেগুলো শিক্ষক নিয়োগ দিয়েছে, আপনারা যদি একটু খোঁজ নিয়ে দেখবেন যে গরু চোর, ভটভটি চোর, বিভিন্ন ধরনের এরকম যারা মানুষের কাছে পরিচিত, যারা চোর বলে, তাদের শিক্ষক হিসেবে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। তো আমরা আশা করি যে আমাদের দেশটা এগিয়ে নেওয়ার জন্য আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে, তাহলে সবচাইতে মেধা সম্পূর্ণ যারা রয়েছে তাদেরকে এই শিক্ষা ব্যবস্থায় আসতে হবে। আমাদের ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য, খালি শিক্ষায় আমরা শিক্ষিত চাই না, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হোক। আপনারা দেখেছেন যে বিএনপি এর আগে যখন ক্ষমতায় ছিল, আপনার 91 থেকে 96, এই সোনাতলায় 57টি প্রাথমিক বিদ্যালয় তখন বিএনপি করেছিল এবং 2টি কলেজ করেছিল, একটি বালিকা বিদ্যালয় করেছিল বিএনপির সময়। নতুন কিন্তু এই যে ফ্যাসিস্ট সরকার এত বছর ক্ষমতায় ছিল, তারা কিন্তু নতুন করে তেমন কোনো প্রতিষ্ঠান করেনি। আমি ব্যক্তিগতভাবে শিক্ষার জন্যে চেষ্টা করি। আমি একটা টেকনিক্যাল কলেজের প্রতিষ্ঠাতা, জালালউদ্দিন মেমোরিয়াল টেকনিক্যাল কলেজ, যেটা আমি 4 সালে তখন করেছিলাম, 5 সালে রেজিস্ট্রেশন পেয়েছিলাম। কিন্তু ওই যে বৈষম্য, বিগত সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলেও সেটা এমপিওভুক্ত করেনি। আমি সোনাতলা পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলাম, ডক্টর রায়নাম হক কলেজের সভাপতি ছিলাম,
বালুরহাট কলেজের সদস্য ছিলাম। এরকম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমি জড়িত। এখনও আমি সিচারপাড়া বুলজান উচ্চ বিদ্যালয়ের আমি সভাপতি। আমি চেষ্টা করছি যে শিক্ষাকে ভালো একটা জায়গায় নিয়ে আসার জন্য। আগামী দিনে দায়িত্ব পেলে ইনশাল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দেবো এই শিক্ষার জন্য। জি ধন্যবাদ। বগুড়া 1 আসনের আপনি মনোনয়ন প্রত্যাশী ধানের শীষে, আপনি যদি মনোনয়ন পান এবং এর পরবর্তীতে যদি নির্বাচিত হয়ে যান, আমাদের সোনাতলা সারিয়াকান্দির মানুষের জন্য আপনার কি ভাবনা? আমি পৌরসভার প্রশাসক থাকায় এবং উপজেলা চেয়ারম্যান থাকা অবস্থায় আমার সাধ্যমতো আমি চেষ্টা করেছি এলাকার মানুষের উন্নয়ন করার জন্য। তো আমাদের এখানে মূলত নদীভাঙ্গা এলাকা বেশি। আমাদের নদীটা শাসন করা প্রয়োজন, কারণ এই নদীর কারণে বহু লোক সর্বশান্ত হয়ে যায়। আমরা যদি বিএনপি ক্ষমতায় আসে, আমরা যদি দায়িত্বে থাকি, তাহলে আমরা সারিয়াকান্দিতে একটা পূর্ণাঙ্গ নৌবন্দর আমরা করতে চাই, একটা সার কারখানা করতে চাই। এবং সারিয়াকান্দি এবং সোনাতলার রাস্তাঘাটের অবস্থা খুব দুরবস্থা। এই রাস্তাঘাটগুলো ভালো করা দরকার। শিক্ষা প্রতিষ্ঠানগুলো আরও ভালো করা দরকার। এখানে কুটির শিল্প, মানুষের কর্মসংস্থানের জন্য এটা করা দরকার, যেটা আমাদের এখানে নাই বললেই চলে। যদিও বিএনপি যখন 1 সাল থেকে 6 সালে ক্ষমতায় ছিল, সারিয়াকান্দিতে মা ফাতেমা নামে একটা ইনস্টিটিউট করেছিল, যেখানে এলাকার ছেলে মেয়েরা প্রশিক্ষণ নিয়ে তারা নিজেরা কিছু করতে পারত। কিন্তু গত ফ্যাসিস্ট সরকার সেই প্রতিষ্ঠানটা খুব ভালো রাখেনি এবং হিংসার কারণে তারা এই বগুড়ায় তেমন কোনো উন্নয়ন করেনি। বগুড়ার মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য যদি কিছু করে থাকে অতীতে, সেটা বিএনপি করেছে এবং ভবিষ্যতেও সেটা বিএনপি করবে। জি ধন্যবাদ। আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকার পতিত হয়েছে এবং তারপরে আসলে আমাদের পট পরিবর্তন হয়েছে। এই জুলাই গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা সম্পর্কে আমরা জানতে চাই। আমরা তো সবসময় রাজনৈতিক সংগ্রামে ছিলাম এবং পরবর্তীতে যখন জুলাইয়ে ছাত্ররা আন্দোলনে আসে, বৈষম্য বিরোধী আন্দোলনে, সেখানেও আমরা সর্বোচ্চ তাদের সহযোগিতা করেছি। সোনাতলা এবং সারিয়াকান্দিতে যারা ছিল তারা এটা জানবে। পাশাপাশি আমরা সর্বদিক দিয়ে আমরা তাদের যেরকম সহযোগিতা করেছি, নিজেরাও মাঠে ময়দানে আমরা লড়াই সংগ্রাম করেছি। জি ধন্যবাদ। আমরা একটু জানতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান হয়ে গেছে এবং আমাদের একটি জিনিস আমাদের মাঝে একটি মানে দেয়াল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে কোনো একটি মহল থেকে। 24 এবং 71-কে সামনাসামনি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এ সম্পর্কে আপনার মতামত জানতে চাই। 24 আর 71 এক হবে না, অবশ্যই দুটোই গুরুত্বপূর্ণ। 71-এ যেটা হয়েছিল সেটা স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, যে স্বাধীনতা যুদ্ধের ডাক দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং ফ্যাসিস্ট সরকারকে সরানো এত সহজ কাজ ছিল না। ছাত্র জনতা যেটা আন্দোলন, শ্বাসরুদ্ধকর আন্দোলন করেছে, এটা আমরা ওইভাবে ওটার সাথে তুলনা করি না। ওটার গুরুত্ব ভিন্ন, এটার গুরুত্ব ভিন্ন। অবশ্যই 24-এর গুরুত্ব অনেক বেশি, কারণ এই ফ্যাসিস্ট সরকারকে যদি আমরা সরাতে না পারতাম ছাত্র জনতা আন্দোলন করে, তাহলে তো আমাদের এই দেশটা আর একটা দেশের একটা অঙ্গরাজ্যের কাছাকাছি চলে গিয়েছিল এবং আমাদের এখানে মিল কারখানা কর্ম কোনো কিছুই হচ্ছিল না। ওই দেশ থেকে, পাশের রাষ্ট্র থেকে বহু লোক আমাদের এখানে এসে তারা চাকরি করেছে, কিন্তু আমাদের ছাত্ররা পায়নি। আর কোটা যেটা আসলে এটা অনেকটা অযৌক্তিক ছিল, যে একটা মাত্রার মধ্যে থাকলে 10-15%, 5% এটা ঠিক ছিল, কিন্তু কোটায় যদি বেশি নিয়ে যায় তাহলে মেধার তো বিকাশ ঘটে না। মেধা বিকাশ ঘটানোর জন্য এই বৈষম্য আন্দোলনের প্রয়োজন ছিল এবং আমরা মনে করি আগামীতে যদি জাতীয়তাবাদী শক্তি ক্ষমতায় আসে, দায়িত্বে আসে, তাহলে এই মেধাদের আমরা কাজে লাগানোর সর্বোচ্চ চেষ্টা করব। ধন্যবাদ। আমাদের সাথে এতক্ষণ জুড়ে যুক্ত ছিলেন বগুড়া জেলার বিএনপির সিনিয়র সহসভাপতি, সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি এবং সোনাতলা উপজেলা পরিষদের 2বারের চেয়ারম্যান এবং সোনাতলা সারিয়াকান্দির অর্থাৎ বগুড়া 1 আসনের ধানের শীষে মনোনয়ন প্রত্যাশী জনাব AKM আহসানুল তৈয়ব জাকির। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ জুড়ে যুক্ত থাকার জন্য।